জেলখানার নাম শুনলে মাথায় কোন শব্দগুলো সবার প্রথমে আসে? অপরাধ, বিচার, শাস্তি, হাজত, কারাদণ্ড, আসামি। মুভি এবং টিভি সিরিজ প্রেমীদের মাথায় হয়তো আসে দ্য শশাঙ্ক রিডেম্পশন এবং প্রিজন ব্রেকের নাম। যখন কেউ কোনো অপরাধ করে ফেলে এবং সেই অপরাধের সাজা হিসেবে যদি রাষ্ট্রের কারাদণ্ডের বিধান থাকে, তখন সেই আসামিকে জেলখানায় পাঠানো হয় কারাবাসের জন্য। এটা হতে পারে সংক্ষিপ্ত মেয়াদে কিংবা দীর্ঘ মেয়াদের জন্য। কিন্তু কেমন হয় একজন কয়েদির জীবন? কি করেন তারা জেলখানায়? কেমন খাবার দেওয়া হয় তাদের? আপনি জানেন কি, কারাগারে কিন্তু টাকার লেনদেন চলে না। তারা ব্যবহার করে বিশেষ এক কারেন্সি, যা শুধুমাত্র জেলেই চলে। আচ্ছা, কোনো বিচারপতি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার সাথে সাথে কলমের নিবটা কেন ভেঙে ফেলে জানেন কি? কয়েদিদের অন্তিম ইচ্ছার সময় তাদের কোন কোন ইচ্ছা পূরণ করা হয়, এসব কিছু জানার জন্য আমাদের আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। কিন্তু এইটুকু বলে রাখতে পারি, জেলের জীবন কোনো নরকের চেয়ে কম কিছু নয়। নাম্বার 1, জেলের জীবন। বাইরের জগৎ আর জেলের ভেতরের জগৎ পুরোপুরি আলাদা। কারণ জেলের ভেতরে যারা থাকেন তাদের নাম ধরে ডাকা হয় না, ডাকা হয় সিরিয়াল নাম্বার দিয়ে। কিন্তু যদি কোনো কয়েদি কয়েকদিন বা কয়েক মাসের জন্য জেলে আসে, তবে তাকে সিরিয়াল নাম্বার দেওয়া হয় না। জেলে সবাইকে দেওয়া হয় জেলের কাপড়। কিন্তু যারা কয়েকদিনের জন্য বা সপ্তাহের জন্য জেলে আসে, তারা যে জামা কাপড় পরে জেলে আসে তাদের সেটা পরেই থাকতে হয়। জেলের নানা ধরনের সেকশন থাকে, সেখানে দীর্ঘ সময় থাকার জন্য এক সেকশন, আর কয়েকদিনের জন্য আরেক সেকশন। আর আলাদা সেকশন আরো বেশি জরুরি হয়ে পড়ে যখন জেলে কোনো ডেঞ্জারাস কয়েদি আসে। নাম্বার 2, জেলের খাবার। জেলের খাবারের কথা বলতে হবে জেলের কয়েদিদের 3 বেলা খাবার দেওয়া হয়। জেল কোডে সকালের খাবারের তালিকায় রয়েছে রুটি, পাউরুটি, চিনি, গুড়, ডাল, দুধ, জেলি, ডিম, কলা ও চা। এগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে সকালের নাস্তা প্রস্তুত করা হয়। দুপুরের খাবারের তালিকায় রয়েছে ভাত কিংবা রুটি, মাছ কিংবা মাংস, আর শাকসবজি আর ডাল নিশ্চিত রূপে থাকে। রাতের খাবারের তালিকায় রয়েছে ভাত কিংবা রুটি, মাছ কিংবা মাংস, শাকসবজি এবং ডাল, অর্থাৎ দুপুরের খাবারের মতোই। সকালের নাস্তায় যেদিন খিচুড়ি দেওয়া হয়, সেদিন কয়েদির জন্য 12 টাকা আর হাজতির জন্য 10 টাকা বরাদ্দ রয়েছে। সবজি রুটি যেদিন দেওয়া হয়, সেদিন কয়েদির জন্য 10 টাকা আর হাজতি বন্দির জন্য 9 টাকা বরাদ্দ আছে। যেদিন হালুয়া রুটি দেওয়া হয়, সেদিন কয়েদির জন্য 16 টাকা আর হাজতি বন্দির জন্য 15 টাকা বরাদ্দ করা হয়েছে। আর দুপুর ও রাতের খাবারে কয়েদি বন্দির জন্য 58 টাকা ও হাজতির জন্য 53 টাকা বরাদ্দ রাখা হয়। এই টাকা দিয়েই কারা কর্তৃপক্ষ বন্দীদের সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করে থাকে। ভিআইপি বা ডিভিশন প্রাপ্ত বন্দীদের সকালের নাস্তার জন্য 40 টাকা, দুপুরের ও রাতের খাবারের জন্য 96 টাকা বরাদ্দ রাখা হয়। সঠিক সময় যদি বন্দীরা খাবার না খায়, তবে পরে আর তাদের সেই বেলার খাবার দেওয়া হয় না। তাছাড়া ঈদ সহ বিভিন্ন দিনগুলোতে সরবরাহ করা হয় মোরগ পোলাও কিংবা গরুর মাংস ও খিচুড়ি সহ উন্নত মানের খাবার। নাম্বার 3, জেলের নানা ব্যবস্থা। প্রতিটি কারাগারে প্রিজনার ক্যাশ বা ব্যক্তিগত তহবিল নামে একটি পদ্ধতি চালু আছে, যেখানে বন্দীদের নামে টাকা জমা রাখার সুযোগ রয়েছে। জেলে নগদ টাকা দেওয়া নেওয়া চলে না। আপনার বাড়ির লোকেরা আপনার নামে জেল কর্তৃপক্ষের কাছে টাকা জমা রাখতে পারেন। আপনি বিড়ি, সিগারেট, খবরের কাগজ, দৈনন্দিন টুকিটাকি জিনিস কিনতে পারেন। তা আপনার টাকা থেকেই কর্তৃপক্ষ কেটে রাখবেন। সপ্তাহে একদিন ওয়ার্ডের দরজায় বাজার বসে। আর যেহেতু জেলে নগদ টাকা দেওয়া নেওয়া চলে না, তাই সেখানে একটি নতুন কারেন্সির আবিষ্কার করা হয়েছে। সেটি হচ্ছে সিগারেট। অর্থাৎ জেলের কয়েদিরা একে অন্যের কাছ থেকে কিছু কিনতে হলে বা কাউকে ঘুষ দিতে হলে অনেক সময় টাকার পরিবর্তে সিগারেটের ব্যবহার করে। ঠিক যেমন প্রাচীন যুগে যখন মুদ্রার আবিষ্কার হয়নি, তখন কড়ির ব্যবহার হতো, ঠিক তেমনি আজও জেলে সিগারেট ব্যবহার হয় টাকার পরিবর্তে। বন্দীদের বিনোদনের জন্য প্রতিটি জেলখানায় ইনডোর ও আউটডোরের খেলাধুলার ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি কারাগারের বন্দী ব্যারাকে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে। বই পড়ার জন্য আছে লাইব্রেরি। জেলখানায় বন্দীদের চিকিৎসার জন্য প্রেষণী ডাক্তার, ফার্মাসিস্ট,
জেল নার্স দায়িত্ব পালন করে থাকে। দেশের প্রতিটি জেলখানায় বন্দীদের চিকিৎসার জন্য হাসপাতাল রয়েছে, যেখানে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। প্রতিটি জেলখানায় লাইব্রেরি রয়েছে। কারা প্রশাসনে কর্মরত কর্মচারীগণ নিজেদের বিভিন্ন অভিযোগ বা অসুবিধার কথা দরবার পদ্ধতির মাধ্যমে কর্তৃপক্ষের নিকট তুলে ধরেন। নাম্বার 4, কয়েদির সাথে দেখা করা। জেলে কয়েদির সাথে দেখা করতে আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। জেলে কেউ কয়েদির সাথে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্তই দেখা করতে পারবেন। জেলে দেখা করতে যাওয়ার আগে আপনার ভালো মতো চেকিং হবে। এমনকি যদি আপনি কয়েদির জন্য কোনো খাবারও আনেন, তাহলে সেগুলোকেও অত্যন্ত নিখুঁতভাবে চেক করে নেওয়া হবে। কয়েদির সাথে দেখা করার জন্য আপনার জানতে হবে কয়েদির নাম, নাম্বার এবং বাবার নাম। দেখা সাক্ষাৎ সর্বোচ্চ 30 মিনিটের হতে পারে। বন্দীদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কোনো প্রকার টাকা পয়সার লেনদেন নিষিদ্ধ। মোবাইল বা অন্য কোনো নিষিদ্ধ দ্রব্য নিয়ে সাক্ষাৎ কক্ষে ঢোকা যাবে না। যদি এগুলো নিয়ে আপনি ধরা পড়ে যান, তাহলে আপনারও শাস্তির ব্যবস্থা হতে পারে। মোবাইল জমা রাখার জন্য নির্দিষ্ট জায়গা আছে, যেখানে মোবাইল জমা রেখেই আপনাকে কয়েদির সাথে দেখা করতে যেতে হবে। কয়েদি বন্দীর সাথে মাসে একবার দেখা করা যাবে। নাম্বার 5, কারাগারে প্রশিক্ষণ। কারাগার এখন শাস্তি প্রদানের পাশাপাশি অপরাধীদের সংশোধনাগার হিসাবেও বিবেচিত হয়। তাই বাংলাদেশের প্রতিটি জেলখানায় বন্দীদের পুনর্বাসন ও সমাজে প্রতিষ্ঠা পাবার প্রেরণামূলক প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় মহিলা বন্দীদের কাঁথা সেলাই, কাগজের প্যাকেট, খাম তৈরি, বাজারের ব্যাগ তৈরি, টেইলারিং ও সূচিশৈলীর শিক্ষা দেওয়া হয়। পুরুষ বন্দীদের ব্যানার ও সাইনবোর্ড লিখন, মৎস্য চাষ, কাগজের প্যাকেট তৈরি, ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নিরক্ষর বন্দীদের গণশিক্ষার মাধ্যমে অক্ষর জ্ঞান এবং কারাগার মসজিদের ইমামের মাধ্যমে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। অবাক করা ব্যাপার হচ্ছে, কারাগারের বন্দীদের তৈরি বিভিন্ন পণ্য বাহিরে বিক্রি করা হয়। প্রতিটি জেল কারাগারের সামনে কারাপণ্য বিক্রয়ের জন্য শোরুম রয়েছে। সেখানে চাইলেই সাধারণ জনগণ এসে পণ্য কিনতে অথবা অর্ডার করতে পারে। নাম্বার 6, চিকিৎসা ব্যবস্থা। প্রত্যেক কারাগারে হাসপাতাল রয়েছে। অসুস্থ বন্দীদেরকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়। অসুস্থ বন্দীদের চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখেও অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। মাদকসেবী বন্দীদেরকে সাধারণ বন্দীদের থেকে আলাদা করে পৃথক আবাসনের মাধ্যমে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে দেশের 68টি কারাগার ও একটি 200 শয্যা হাসপাতালের জন্য 141 জন চিকিৎসকের অনুমোদিত পদ থাকলেও সেখানে কর্মরত আছেন মাত্র 9 জন। বাকি পদগুলো বছরের পর বছর শূন্য আছে। গত 2018 সালের 22 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কারাগারে 40,664 জন ধারণ ক্ষমতার বিপরীতে বন্দী রয়েছেন। 89,910 জন, অর্থাৎ প্রতি 10,000 বন্দীর জন্য মাত্র একজন চিকিৎসক বরাদ্দ আছে। কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষ কোনো চিকিৎসক নিয়োগ দিতে পারে না। কারাগারের বন্দীদের চিকিৎসার জন্য চিকিৎসক প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা শাখায় তাদের চাহিদার কথা জানাবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিলেই কেবলমাত্র কারাগার কর্তৃপক্ষ চাহিদা মাফিক চিকিৎসক পাবে। অন্যথায় কারাবন্দীদের অসুখ যত গুরুত্বপূর্ণই হোক না কেন, তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিতই থাকতে হবে। কারাগারের বাইরের কোনো ব্যক্তি অসুস্থ হলে ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে তার চিকিৎসা নেওয়ার সুযোগ আছে, কিন্তু যারা কারাবন্দী তাদের সেই সুযোগটিও নেই। চিকিৎসার বিষয়টি কারা কর্তৃপক্ষের উপর নির্ভর করে। চিকিৎসার অভাবে কারাগারে বন্দীদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়া, এমনকি মৃত্যুর খবরও গণমাধ্যমে অনেকবারই এসেছে। নাম্বার 7, কন্ডেম সেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের যে বিশেষ সেলে রাখা হয় সেটিকে কন্ডেম সেলও বলা হয়। কারাগারে থাকা অন্যান্য বন্দীদের তুলনায় কন্ডেম সেলের বন্দীদের জন্য বিভিন্ন আচারবিধি রয়েছে এবং অন্যান্য বন্দীদের থাকার জায়গার সাথেও কন্ডেম সেলের বেশ পার্থক্য রয়েছে। কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড পাওয়ার পর একজন বন্দীকে কারাগারে সার্বক্ষণিক পাহারায় রাখা, দর্শনার্থীদের সাথে দেখা করার বিষয়ে সীমাবদ্ধতা আরোপ করা হলেও আলাদা কক্ষে রাখার বিষয়টি আইনে নির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও তাদের আলাদা ধরনের কক্ষে রাখা হয়ে থাকে। সাধারণত ধারণা করা হয় যে 2 জন বন্দী থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে,
তবে 3 জন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না। এই ধারণা থেকেই 2 জন বন্দী একটি কন্টেইন সেলে রাখা হয় না। একজন বন্দী থাকার জন্য ন্যূনতম 6 ফিট বাই 6 ফিট জায়গা বরাদ্দ থাকতে হবে। তবে বাংলাদেশের জেলগুলোতে কন্ডেম সেলের ক্ষেত্রে এই আয়তন কিছু বেশি হয়ে থাকে। কন্ডেম সেলের ভেতর আলো বাতাস চলাচলের জন্য সাধারণত অন্যান্য সেলের তুলনায় অনেক ছোট আকারের জানালা থাকে। আর এসব সেলে থাকা বন্দীদের দিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য জেলের বাইরে চলাচলের অনুমতি দেওয়া হয়। একসময় কন্ডেম সেলের বন্দীদের নিজেদের সেলের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা ছিল না। সেল থেকে বছরের পর বছর বের হননি এমন উদাহরণও আছে। কন্ডেম সেলে থাকা বন্দীরা মাসে 1 দিন জেল গেটে তারা দর্শনার্থীদের সাথে দেখা করার সুযোগ পান। নাম্বার 8, কলম ভাঙার কারণ। ভরা কোর্টরুমে অপরাধীকে ফাঁসির সাজা ঘোষণার পর বিচারক তার কলমের নিবটা ভেঙে দিচ্ছেন। এই দৃশ্যটা আপনি নিশ্চয়ই দেখেছেন সিনেমা বা সিরিয়ালে। বাস্তব জীবনে তো অনেকেই এমন দৃশ্য দেখা হয়ে ওঠে না, তবে বাস্তবে কিন্তু ঠিক ওই একই কাজ করেন যে কোনো বিচারপতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফাঁসির সাজা ঘোষণার পর বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন? এর পেছনে কারণটা কি? কোনো একটি পেন দিয়ে একবার মৃত্যুদণ্ডের সাজা লিখে ফেলার পর বিচারকরা ওই কলম দিয়ে ভবিষ্যতে আর কোনো বিচারের কাজ করতে চান না, কারণ ওই কলমের নিবটি যা দিয়ে লেখা হয় সেটিকে অশুচি বলে গণ্য করা হয়। আসলে কারো জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে অশুভই ভাবা হয়। আবার এরকমও মনে করা হয় যে বিচারক অপরাধবোধ থেকে কলমের নিব ভেঙে ফেলেন। প্রাণ নেওয়ার ক্ষমতা শুধু সৃষ্টিকর্তারই আছে বলে মনে করা হয়। তাই বিচারক কলমের নিব ভাঙার মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে তিনি শুধু তার পেশাদারি দায়বদ্ধটুকুই সারলেন। আরেকটা ভাবনা হলো, একবার ফাঁসির সাজা ঘোষিত হলে সেই রায়কে আর চ্যালেঞ্জ করা যাবে না। তার প্রতীক হিসেবে ওই রায় লেখা হয়েছে যেই কলম দিয়ে, সেটাকেই ভেঙে ফেলে ওই রায়কে চূড়ান্ত সিদ্ধান্তের স্বীকৃতি দেওয়া হয়। একমাত্র উচ্চতর আদালত কেবল সেই রায়কে পুনর্নির্বাচন করতে পারে যদি রায়টি নিম্নতর আদালত দিয়ে থাকে শুধুমাত্র তখনই। নাম্বার 9, ফাঁসি কার্যকর করা হয় ভোরবেলায়। কেন ভোরের আগেই ফাঁসি দেওয়া হয় একজন আসামিকে? এর কারণ হচ্ছে, প্রাণদণ্ডকে কার্যকর করতে গিয়ে জেলের অন্যান্য প্রশাসনিক কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে নজর রাখা হয়, যে কারণে জেলের দৈনন্দিন কার্যক্রম শুরু হওয়ার আগেই ফাঁসির বিষয়টি সেরে ফেলা হয়। ফাঁসি হয়ে যাওয়ার পর জেল কর্তৃপক্ষকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। অন্যদিকে ফাঁসি দেওয়ার সময় চেষ্টা করা হয় আসামিকে যেন অতিরিক্ত মানসিক যন্ত্রণা ভোগ করতে না হয়। দিনের মাঝামাঝি কোনো সময়ে ফাঁসিকে কার্যকর করা হলে মৃত্যুর জন্য অপেক্ষা করতে গিয়ে প্রবল মানসিক চাপ ভোগ করতে হয় আসামিকে। সেই কারণেই রাতের ঘুম থেকে তুলে ভোরের আলো ফোটার আগেই ফাঁসিতে ঝোলানো হয় তাকে। আবার বিশেষভাবে উল্লেখযোগ্য ফাঁসির ঘটনাগুলো অনেক সময় আপত্তিকর সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই কারণে সমাজের মানুষ জেগে ওঠার আগেই সেরে ফেলা হয় এই কাজটি। নাম্বার 10, যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি আমৃত্যু কারাদণ্ড নাকি নির্দিষ্ট মেয়াদে সাজা? 1996 সালে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সার্কুলারে কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ 30 বছর পর্যন্ত ধার্য করা হয়েছিল। তখন থেকে এটি প্রচলিত রয়েছে। এমনকি কারাগারে ভালো আচরণের জন্য জেল কোড অনুযায়ী 30 বছরের আগেও অনেক কয়েদি মুক্তি পান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকরের রয়েছে কিছু আনুষ্ঠানিকতা এবং প্রক্রিয়া। এগুলো ধাপে ধাপে সম্পন্ন করার পরই আসামির দণ্ড কার্যকর হয়। সাধারণত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যতই ঘৃণ্য হোক না কেন, তার শেষ ইচ্ছা পূরণ এবং মৃত্যু যথাযথভাবে আরামদায়ক করার চেষ্টা করা হয়। আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে ফাঁসির আসামিকে নিয়ে আসা হয় কন্ডেম সেলে। সেখানে শুধু ফাঁসির আসামিরাই থাকে আর সাথে যথাসম্ভব ভালো ব্যবহার করা হয়। কন্ডেম সেলে আসামির আত্মীয় স্বজনদের সাথে দেখা করানো হয়। তবে কখন ফাঁসি কার্যকর করা হবে তা আসামি এবং আসামির আত্মীয় স্বজন কাউকেই বুঝতে দেওয়া হয় না। ফাঁসির দড়ি বিদেশ থেকে আনা হয়। এই দড়ি ম্যানিলার রোপ নামে পরিচিত। নিয়ম করে কয়েকবার এতে মাখানো হয় সবরি কলা আর মাখন। জল্লাদ নির্বাচন করা হয় কয়েদিদের মধ্য থেকে। প্রতিটি ফাঁসি কার্যকরের জন্য সেই কয়েদির 2 মাস করে সাজা কমে যায়। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আসামির সমওজনের বালির বস্তা দিয়ে কয়েকবার ফাঁসির ট্রায়াল দেওয়া হয়। কয়েকদিন আগে থেকে ফাঁসি কার্যকরের কয়েক ঘন্টা আগে আসামিকে গোসল ও ইচ্ছা অনুযায়ী খাবার দেওয়া হয়। তারপর ধর্মীয় আচার মোতাবেক তার কাছ থেকে ক্ষমা চাওয়া হয়। কন্ডেম সেলে এসব আচার পালনের পরই আসামি বুঝতে পারেন আজই তার জীবনের শেষ রাত। কিছুক্ষণ পর আসামিকে ফাঁসির মঞ্চে ওঠানোর পর কালো রঙের জমটুপি ও গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়। জেল সুপার হাতে রুমাল নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকেন। সাথে থাকেন সংশ্লিষ্ট আরো কয়েকজন।
জল্লাদের চোখ থেকে রুমালের দিকে। জেল সুপার হাত থেকে রুমাল ফেলতেই জল্লাদ ফাঁসির দড়িতে টান দেন। এতে আসামির পায়ের নিচ থেকে পাটাতন সরে যায়, গলায় আটকে যায় মোটা দড়ি। 10 মিনিট কিংবা অবস্থা ভেদে আরো বেশি সময় ঝুলিয়ে রাখার পর একজন ডাক্তার এসে মৃত্যু নিশ্চিত করেন। তারপর মৃতদেহ ফাঁসির দড়িতে ঝোলানো অবস্থা থেকে নামিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলে যারা যায়নি, জেল তারা খাটেনি, তারা জানে না জেল কি জিনিস। বাইরে থেকে মানুষের যেই ধারণা জেল সম্বন্ধে, ভেতরে তার একদম উল্টো। জনসাধারণ মনে করে চারদিকে দেয়াল দিয়ে ঘেরা, ভেতরে সমস্ত কয়েদি একসাথে থাকে। তা নয়, জেলের ভেতরে অনেক ছোট ছোট জেল আছে, কারাগার যার একটা আলাদা দুনিয়া। এখানে আইনের বইতে যত রকম শাস্তি আছে, সকল রকম শাস্তিপ্রাপ্ত লোকই পাওয়া যায়। খুনি, ডাকাত, চোর, বদমাইশ, পাগল, নানা রকম লোক এই জায়গায় থাকে। আসলে আমরা বাইরে থেকে যা ভাবি জেলের ভেতর তার থেকেও বেশি কষ্ট। তাই আমরা যতটা পারবো অপরাধ জগৎ থেকে নিজেদেরকে ও নিজেদের আশেপাশের মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করব। মনে রাখবে, ছোট ছোট অপরাধ থেকেই কিন্তু বড় অপরাধের জন্ম নেয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।